আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিচারপতি নিয়োগে শীঘ্রই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানোর দাবি। কুমিল্লায় ইকবালকে নিয়ে পুলিশের অভিযান, পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার, মামলা সিআইডিতে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা রিজভী এবং দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে আবারও 12 কেজি সোনা উদ্ধার, পাচারকারী ধরা পড়েনি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিচারপতি নিয়োগে আইন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও 4 দশকেও তা করা হয়নি। এই বিষয়ে উচ্চ আদালত একাধিকবার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিষয়ে নীতিমালা করা হবে। তবে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির চেয়ে বেশি জরুরি আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানো। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন মাত্র 5 জন। আগামী 30 ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা 92 জন। এর মধ্যে 3 জনকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। এছাড়া এবছরই অবসরে যাচ্ছেন কয়েকজন বিচারপতি। এই অবস্থায় বিচারপতি নিয়োগের চিন্তা করছে সরকার। বিচারপতি নিয়োগে বরাবরই নীতিমালা করার দাবি জানিয়ে আসছে আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানেও আইন তৈরির স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়া একাধিক রায়ে কয়েক দফা নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। 2014 সালে সরকার আইন তৈরির উদ্যোগ নিলেও এখনো তা আলোর মুখ দেখেনি। বিচারপতি নিয়োগের বিধিমালাটা এইটা কোনো সরকারে ইচ্ছা করে করেন নাই। না করার ফলে দলীয় ভিত্তিতে নিয়োগ হচ্ছে এবং এই বিচার অঙ্গনে মেধার মূল্যায়ন করা হচ্ছে না। এই অঙ্গনে দক্ষ এবং নিরপেক্ষ বিচারপতি খুবই প্রয়োজন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে, প্রধান বিচারপতির সাথে আলোচনা করে রাষ্ট্রপতির বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রথাগতভাবে সঠিক। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ। যেটা হচ্ছে ওটা একটা নীতিমালা, ওইটাও কিন্তু একটা নীতিমালা। কারণ এই জন্য নীতিমালা যে এটা গত 150 বছর ধরে চলে আসছে। মন্ত্রণালয় যদি বেশি ইন্টারফেয়ার করে তখনই আপনার সমস্যা। কারণ মন্ত্রণালয় অনেককে খুশি করতে হয় রাজনৈতিক কারণে। আমার মনে হয় আইন মন্ত্রণালয়ের ক্ষমতা আরেকটু কমিয়ে দাও। আইনমন্ত্রী আনিসুল হক জানান, নীতিমালা তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এটা করা উচিত, সংবিধান যেহেতু আছে এবং আমরাও অত্যন্ত সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি। স্বাভাবিকভাবে আপিল বিভাগ 7 জন থেকে 9 জন থাকে। সব সময়ের চিন্তা ভাবনাটাই আছে যে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। 2010 সালের ফেব্রুয়ারিতে বিচারপতি নিয়োগে গাইডলাইন দেয় আপিল বিভাগ। 2017 সালে এক রায়ে বিচারপতি নিয়োগে 7 দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। 2014 সালে আইন তৈরির সুপারিশ করে আইন কমিশনও। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। 71-এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার 4 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 4 আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 3 আসামি পলাতক। তাদের বিরুদ্ধে 111 পৃষ্ঠার মূল প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক। সাতক্ষীরার কালীগঞ্জ থানার ইন্দ্রনগর মাদ্রাসার রাজাকার ক্যাম্প থেকে আসামিরা হাদিপুর গ্রামের ঘোষবাড়িতে আক্রমণ করে নরেন্দ্র ঘোষকে আটক করে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। শরৎচন্দ্র ঘোষ, গোপীনাথ ঘোষ, হেমনাথ ঘোষ ও ওয়াজেদ আলী বিশ্বাসকে আটক করে বাড়ির পিছনের ডোবায় নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। নরেন্দ্র ঘোষের স্ত্রী অন্তঃসত্ত্বা কাঞ্চনবালা ঘোষকে অমানসিক নির্যাতন করে। কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমান মূর্তির হাতের ওপর থেকে হারানো গদা উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর দারোগাবাড়ি মাজারের পাশে চৌধুরী ভিলার প্রাচীরের ভেতর থেকে গদাটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, ঘটনার দিন রাতে ইকবাল দারোগাবাড়ি মাজারের পুকুরে গদাটি ফেলে দেয়। খড়কুটা দিয়ে তৈরি গদাটি পানিতে না ডুবায় তা আবারও তুলে এনে চৌধুরী ভিলার প্রাচীরের ভেতরে ছুঁড়ে ফেলে দেয় ইকবাল। এদিকে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার জানান, সদর দফতরের নির্দেশে জরুরি ভিত্তিতে গত রাতে সিআইডিতে হস্তান্তর করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই বেশ কয়েকটি স্থানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ইউনিয়ন থেকে উপজেলা হয়ে জেলা থেকে কেন্দ্রের সুপারিশমালা আসে। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 2018 সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল। তবে রিজভী দুলু আদালতে উপস্থিত ছিলেন না। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অনির্বাচিত বলেই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করে বলেন, প্রকৃত সমস্যা আড়াল করতেই অন্য ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে সরকার। এই সরকার একটার পর একটা ইস্যু দিচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের কারণে বহু লোক না খেয়ে থাকে। দ্রব্যমূল্যের বিরুদ্ধে তারা কথা বলবে না, কারণ তারা তো উন্নয়নের জোয়ারে ভাসছে। একটা নির্বাচিত সরকার না হলে এই দেশে মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8.5 কোটি টাকা মূল্যের 104টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। রোববার রাত 11:30টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় 12 কেজি ওজনের সোনার বারগুলো জব্দ করা হয়। পাচারের উদ্দেশ্যে এসব আনা হয়েছিল। এখনো পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজের কার্গো হোল থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 10 জানুয়ারি। শুনানির নির্ধারিত দিনে সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর আদালত তার উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য এই তারিখ নির্ধারণ করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে 2,94,80,087 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। সকালে গণভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন পাকিস্তানের হাই কমিশনার। ঢাকায় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন এইচএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান।
পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন তিনি। রাজধানীর গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দেখুন শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু হলো গুলশান 2 নম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং কানাডিয়ান হাই কমিশনার। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ক্লাসরুমে ইংরেজির পাশাপাশি বাংলা শেখার ব্যবস্থা রাখার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষার জন্য সহজে কানাডায় যেতে পারেন সেজন্য কানাডিয়ান হাই কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। বাংলাটাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে যেন আপনারা শুরু করেন। বাঙালি ছেলে হিসাবে বাংলা পড়তে না পারা বা বাংলা বলতে না পারা, এটা কিন্তু আমাদের গার্জিয়ানদের জন্য একটি লজ্জাজনক ব্যাপার। সে বাংলা ভাষায় টোটালি বাংলায় কথা বলে না, ইংলিশে কথা বলে। তো এইটা বাংলাদেশে হিসেবে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এরকম 100% ইংলিশে কথা বলতে শুরু করে, তাহলে তো আমাদের বাংলার মানে অস্তিত্বই থাকবে না। অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের বক্তব্যকে সমর্থন করে অন্য বিষয়ের সাথে ক্লাসরুমে বাংলাকে রাখার পরামর্শ দেন। The Bengali language, actually this is also thing. Now I learned that Bengali language is presently here. They should be at least mother language, because if the Montreal they have a French language, why not a Bangladesh country? Why not our Bengali? At least for the Bengali people, not for the other nationals. এ সময় কানাডিয়ান হাই কমিশনার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার দেশ সব সময়ই আন্তরিক। The Bangladesh is a valued and important partner of Canada in more and more ways, and we have a lot of work to do. ইংলিশ মিডিয়াম শিক্ষায় কানাডিয়ান স্কুল এর মধ্যে সুনাম অর্জন করেছে। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে উচ্চ শিক্ষায় বর্তমানে অধ্যয়নরত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে স্পাহানি শেয়ারবাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত 7 প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা ব্যাংক, ইউনিলিভার কনজিউমার, ইউনিক হোটেল, NLI ফার্স্ট মিউচুয়াল ফান্ড, KDX অ্যাক্সেসরিজ, পেনিনসুলা চিটাগাং এবং আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড। বিকেল 3টায় ঢাকা ব্যাংক, ইউনিলিভার এবং ইউনিক হোটেল, 3:30টায় NLI ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 4টায় KDS অ্যাক্সেসরিজ এবং পেনিনসুলা চিটাগাং এবং বিকেল 5টায় আল আরফা ইসলামী ব্যাংকের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত অর্থ বছর ও প্রান্তিক সময় নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া ইউনিক হোটেল, KDS অ্যাক্সেসরিজ এবং পেনিনসুলার বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। নোয়াখালীতে পূজা মণ্ডপ ও হিন্দু বসতিতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি জামায়াতের 4 নেতা সহ আরও 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল মন্দিরে হামলা ও ভাঙচুরের অন্যতম উস্কানিদাতা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা 11টি মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেফতার করা হয়েছে। টানা 22 দিন বন্ধ থাকার পর মধ্যরাত থেকে সারা দেশে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। রাত 12টার পর থেকে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। চলতি বছর ইলিশের প্রজনন মৌসুমে 4 থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট 22 দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, বেচাকেনা ও বিনিময় নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, ফলে ইলিশ ধরায় কোনো বাধা থাকছে না। কাল থেকে আবার ঘাট ও বাজারে উঠবে বাঙালির পছন্দের ইলিশ। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংকের গ্রাহক, শেয়ার হোল্ডার সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 14তম শাখার উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকে গৃহবন্দী করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ভোরে সামরিক বাহিনীর সদস্যরা বাড়ি ঘেরাও করে তাকে গৃহবন্দী করে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আবদুল্লাহকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এদিকে একই দিনে শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালাউল, খার্তুম শহরের গভর্নর আয়মান খালিদ এবং বেশ কয়েকজন সাধারণ নাগরিককেও আটক করা হয়। অন্যদিকে প্রধান মিডিয়া উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ, সার্বভৌম কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল ফিকি সুলিমানকেও আটক করা হয়েছে বলে গণমাধ্যম নিশ্চিত করেছে। এবারে টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারালো পাকিস্তান। দুবাই টি-20 বিশ্বকাপের সুপার 12-এর চিরপ্রতিদ্বন্দ্বীদের 10 উইকেটে বিধ্বস্ত করে বাবর আজমের দল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 151 রান তোলে ভারত। জবাবে 13 বল হাতে রেখে বিরাট কোহলির দলকে উড়িয়ে দেয় পাকিস্তান। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। কিংবদন্তি ইমরান খান থেকে ওয়াসিম আকরাম যা পারেননি, যে রেকর্ড ভাঙার অভিজ্ঞতা হয়নি ইনজামাম উল হক কিংবা শহীদ আফ্রিদির, সেই ইতিহাস রচিত হলো বাবর আজমের হাত ধরে। কি ওয়ানডে, কি টি-20 বিশ্বকাপ, কোনো আসরেই ভারতকে হারাতে না পারা পাকিস্তান পেল প্রথম জয়ের স্বাদ। শুরুটা শাহিন শাহ আফ্রিদির আগুন ঝরা বোলিংয়ে। তার প্রথম স্পেলে ভারত হারায় রোহিত শর্মা আর লোকেশ রাহুলের উইকেট। 6 রানই নেই 2 উইকেট। 31-এ বিদায় নেন সূর্যকুমার যাদবও। ধুঁকতে থাকা ভারতের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। ঋষভ পন্তের সাথে জুটি 53 রানের। 39 করে পন্ত আউট হলেও এই বিশ্বকাপ শেষে টি-20 অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়া কোহলি তুলে নেন ক্যারিয়ারের 30তম হাফ সেঞ্চুরি। ম্যাচ সেরা শাহিন শাহ আফ্রিদির তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে কোহলির ব্যাট থেকে আসে 57 রান। হাসান আলীর শিকার 2 ব্যাটসম্যান। ভারতের স্কোর থামে 151-তে। এই রানকে মামুলি বানিয়ে ফেলেন পাকিস্তানের 2 ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জাসপ্রীত বুমরাহদের স্টকে থাকা বলগুলো আছড়ে পড়তে থাকে সীমানার বাইরে। বর্তমান সময়ের অন্যতম 2 সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে বিরাট কোহলির ইনিংসটা ঢেকে যায় বাবর আজমের ক্লাসিক ব্যাটিংয়ের সৌন্দর্যে। 50 হাঁকিয়ে ইতিহাস করা জয়ে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ানও। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে নাকি স্নায়ুর পরীক্ষা থাকে। দুবাইয়ে 2 ওপেনার হেসে খেলেই লজ্জায় ডুবান সচিন টেন্ডুলকারের উত্তরসূরিদের। বাবর আজম 68 ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন 79 রানে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। ফ্রেঞ্চ লিগ 1-এর ম্যাচে মার্সাইয়ের সাথে গোলশূন্য ড্র করেছে প্যারিস সেন্ট জার্মাই। স্টেট ভেলোড্রমে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল জর্জ সাম্পাওলি মার্সাই। শুরুর 5 মিনিটে 2 বার গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। এরপর 13 মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান মার্সাই ডিফেন্ডার লুয়ান পেরেস। সেই গোল বাতিল হয় অফসাইডে। এরপর পিএসজির জালে বল পাঠে উল্লাসে মাতেন মার্কিদিউস মেলে, কিন্তু সেই গোলও অফসাইডে টেকেনি। দ্বিতীয়ার্ধে মেসিকে গোল বঞ্চিত করেন গোলরক্ষক পাও লোপেজ।
শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দু দল। এতে 7 পয়েন্টের ব্যবধান রেখে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজ মাঠ ন্যু ক্যাম্পে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারায় রোনাল্ড কোম্যানের দল। উল্টো 32 মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ডেভিড আলাবা। এরপর চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি কাতালানরা। 93 মিনিটে লস ব্লাঙ্কোদের হয়ে দ্বিতীয় গোল করেন লুকাস ভাস্কুয়েজ। আর মাত্র দুবার প্রতিপক্ষের পোস্টে নিখুঁত শট নিয়ে কাতালানদের হয়ে 97 মিনিটে ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিচারপতি নিয়োগের শীঘ্রই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানোর দাবি। কুমিল্লায় ইকবালকে নিয়ে পুলিশের অভিযান, পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার, মামলা সিআইডিতে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা রিজভী এবং দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে আবারও 12 কেজি সোনা উদ্ধার, পাচারকারী ধরা পড়েনি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।